এটা কেউ চায় না। এই জায়গাটাতেই আমার ধারণা আমাদের ওই নেগে আমরা এই অর্থে খানিকটা দৃষ্টি আকর্ষণের মধ্যে পড়ি না, কিন্তু আমি একটু জাস্ট আমার কিউরিওসিটি হিসেবে, কারণ আপনি ভালো উত্তর দিতে পারবেন। এখন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলেন, চায়নার ধরেন চায়না কন্টেনমেন্ট পলিসি বলেন, কিন্তু এখানে আমাদের রোহিঙ্গা ইস্যু আছে, এখানকার ইন দ্য লং রান যে ইকোনমিক যে ইন্টারেস্টের কথা, কিংবা আমাদের হিউজ একটা মেরিটাইম বাউন্ডারি আছে, সেখানে স্ট্র্যাটেজিক প্রেজেন্সের কথা বলা হচ্ছে। অল টুগেদার এত ট্রিভিয়ালাইজ করারও সুযোগ আছে কিনা ইন এ জিওগ্রাফিক স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে? ট্রিভিয়ালাইজ করার দরকার নেই, কিন্তু অবজেক্টিভ হওয়া ভালো। অবজেক্টিভ হওয়া ভালো, যেটা ডক্টর সাদ্দিন মালিক বলছিলেন। আপনি এটা বুঝতে হবে যে তারা আমাদেরকে কিভাবে দেখে, আমরা তাদেরকে কিভাবে দেখি। এখানে একটা বৈসাদৃশ্য আছে। আমরা তাদেরকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি, এবং আমরা যেটা ডক্টর সাদ্দিন মালিক বললেন যে আমরা মনে করি যে আমাদের চিন্তায় তাদের ঘুম হচ্ছে না, কিন্তু এটাও যেমন বাস্তব নয়, আবার অ্যাট দ্য সেম টাইম তারা একেবারে গুরুত্বপূর্ণ নয়, সেটাও বাস্তব নয়। এখানে আমাদের অভ্যন্তরীণ শক্তিটাই হচ্ছে তাদের নেতিবাচক কি ইতিবাচক দৃষ্টি আকর্ষণের প্রধান নিয়ামক শক্তি। কাজে এখানে যদি আমি জাতিগতভাবে বা সকলে মিলে সংহত একটা অবস্থা তৈরি করতে পারি, একটা ক্রমবর্ধমান বা বর্ধিষ্ণু অর্থনীতি তৈরি করতে পারি, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারি, রাইট, তাহলে আমার জন্য এক্সটার্নাল ফোর্স আমাদেরকে কাবু করতে পারবে না। কাবু নয়, ইতিবাচকভাবে আমাদের গ্রহণ করতে। এখানে দুটো প্রশ্ন আসছিল বিরতির আগে, আমরা প্রশ্ন তো আনসার করতে পারি নাই, কিন্তু তার আগে আরো দুটো প্রশ্ন নিব, আমি মনে রেখেছি। একটি প্রশ্ন ছিল ল এনফোর্সিং এজেন্সির সামর্থ্য নিয়ে, যে বেশ কিছু ভায়োলেন্স হয়েছে, বেশ কিছু কিলিংস হয়েছে, যেগুলো সম্পর্কে ল এনফোর্সিং এজেন্সি তাদের সামর্থ্যের পরিচয় দিতে পারে নাই। আর একটা প্রশ্ন করা হচ্ছে যে ক্ষমতায় গেলেই যার পক্ষে যায় ওনাদের সব মামলা মোকদ্দমা যা আছে এগুলোকে সাফাই করে দেন। আরও দু একটা প্রশ্ন যদি, জি আমরা আনসার করবো এগুলোর পর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহরাব হোসেন তালুকদার। তো আমাদের সাবেক আইনজীবী সাহেব বলেছে যে মানে বর্তমান নির্বাচনে সহিংসতা খুব একটা হয়নি। তো আমি বাংলাদেশের ইতিহাস যদি দেখি, অবশ্যই সেটা কিছু হয়নি। তবে আমি যেটা বলতে চাই যে রিসেন্টলি আমরা দেখছি একটা মানে নির্বাচনীকালীন এতে হত্যা হয়েছে রিসেন্টলি। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই একটা হত্যা, এইটাকে আমরা সংখ্যা হিসেবে নিচ্ছি না কেন? আমাদের কয়টা হত্যা হলে আমরা সংখ্যা হিসেবে নেব? আমরা কি আবার কি 2000 মানে হাজার হাজার হত্যা মানে হওয়ার পর আমরা সংখ্যা হিসেবে নেব? তখন আমরা এটাকে মানে সহিংস বলবো কিনা? ঠিক আছে, জি ধন্যবাদ। আর জি জি বলেন। আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবনের সকল মায়া উপেক্ষা করে রাষ্ট্রের তরে নিজেদের বিলিয়ে দিয়ে রাজপথে নেমে এসেছিল। আমরা যখন বুঝতে শিখলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা অনুভব করছি। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ধারা রাজনীতি চর্চার জন্য ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজন। ওকে, আপনার প্রশ্ন এটাই? জি, ওকে, ধন্যবাদ। একটা ছোট বিরতি নিব। ডেডলাইন বাংলাদেশ দেখছেন আপনারা, সঙ্গে আছেন জনাব হুমায়ুন কবির, ডক্টর সাদ্দিন মালিক। ফিরে এসে আমরা ডক্টর মঈন খানকে পাওয়ার চেষ্টা করব এবং শিক্ষার্থীদের প্রশ্ন, প্রথম ভোটার হিসেবে তাদের প্রশ্নের জবাব নেওয়ার চেষ্টা করব। ফিরে আসছি ছোট বিরতির পরে। সঙ্গে রয়েছেন জনাব হুমায়ুন কবির, ডক্টর সাদ্দিন মালিক, তরুণ কিছু ভোটার। পঞ্চগড় থেকে আমার সহকর্মী হোসেন রায়হান যুক্ত হচ্ছে। হোসেন রায়হানের কাছে সীমান্ত জেলা পঞ্চগড়ের অবস্থা সম্পর্কে কিছুটা জানতে চাই, ভোটের অবস্থা, সীমান্তের অবস্থা এবং পোর্টের অবস্থা সব কিছু মিলিয়ে। জি জহুরুল, আপনি জানেন যে পঞ্চগড়, এই পঞ্চগড় জেলায় যে বাংলাবান্ধায় যে স্থলবন্দরটি রয়েছে, এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর। এই বন্দর দিয়ে ভারত, বাংলাদেশ এবং ভুটানের সাথে বাংলাদেশ অর্থ বাণিজ্য করে আসছে। 1997 সালে এই বন্দর এখানে চালু হয়েছে, তারপর থেকে এখানে অর্থ বাণিজ্য চলছে। 2022 সালে নতুন করে ভারতের সাথে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়, তখন থেকে কিন্তু এই বন্দর অ্যাক্টিভ। এখানে আপনাকে বলি যে উল্লেখযোগ্য যে আমদানির যে পণ্য আসে সেটি হচ্ছে পাথর। ভারত এবং ভুটান থেকে পাথর এই বাংলাবান্ধা দিয়ে প্রবেশ করে বাংলাদেশের কংক্রিট শিল্পের প্রায় 70% চাহিদা পূরণ করছে। আর কাস্টমসের এসআরএ যেসব পণ্য
যেসব পণ্য রয়েছে রপ্তানির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সবকিছু পণ্য এখান দিয়ে এই বন্দর দিয়ে রপ্তানি হচ্ছে। তো উল্লেখযোগ্য রপ্তানি হয় প্রতি বছর এখান থেকে আলু রপ্তানি হয়। গত বছর প্রায় 31,000 মেট্রিক টন আলু এই বন্দর দিয়ে রপ্তানি হয়েছে এবং বর্তমানে আমদানি রপ্তানি কিছুটা স্থির রয়েছে, কারণ দেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে উন্নয়ন স্থবির হয়েছে। এমন আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে রাজনৈতিক সংকটের কারণে আসলে আমদানি রপ্তানি কিছুটা কমেছে। দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে তারপরে এই বন্দর দিয়ে সার্বিক যে কার্যক্রম সেটি সুন্দর হবে এবং তারা আশাও করছে। তো এখন পর্যন্ত আমদানি রপ্তানির যে অবস্থা, তাতে এই বন্দর দিয়ে ধন্যবাদ। জনাব হোসেন রায়হান যুক্ত হয়েছেন পঞ্চগড় থেকে, সেখানের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সেই কর্মকাণ্ডকে আরও চাঙ্গা করতে, চালু করতে এবং জনজীবনে সেটা একটা প্রভাব আনতে একটি রাজনৈতিক সরকার স্থিতিশীলতার উপরে তিনি জোর দিয়েছেন। সেখানে ভোটের মাঠের চিত্র এটুকুই। তরুণ ভোটারদের কয়েকটি প্রশ্ন ছিল জনাব হুমায়ুন কবির। একটা হচ্ছে যে সামর্থ্য, ল এনফোর্সিং এজেন্সির সামর্থ্য, আপনি যদি একটু মিলিয়ে নেন যে নির্বাচন এসেতে শুরুতেও কিছুটা বলেছিলেন। আরেকটা হচ্ছে যে আপনার রাজনৈতিক যারা আমাদের যে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতিতে উইনার টেক্স অল, তারা যখনই যেটা পাবে, এই সংস্কৃতি এই নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কৃতির পরিবর্তনের কোনো আভাস আপনি দেখতে পাচ্ছেন কিনা মন মানসিকতার দিক থেকে? কিছু কিছু হতাশার কথা এখানে এসেছে, সব মিলিয়ে যদি আপনি উত্তর দেন। না, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের এখনো কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছি না, কিন্তু আমি একটু আশাবাদ এখানে প্রকাশ করতে চাই। এবারে ভোটে প্রায় 1/3 কিন্তু তরুণ প্রজন্ম ভোট দেবে এবং আমার যেটুকু মাঠ পর্যায়ের উপলব্ধি, তাদের ভোটের পার্সেন্টেজ কিন্তু খুবই উঁচু হবে, 90-95% পর্যন্ত হলেও আমি আশ্চর্য হব না। তো কাজেই তাদের হাতে কিন্তু এই অস্ত্রটা আছে, তারা ইচ্ছা করলে ভবিষ্যতে মানে 4.5 কোটি যদি ধরেন, সেখানে প্রায় 3.5 কোটি ভোট ভোটার তারাই কাজ করতে পারে এবং সেই ভোটের মধ্য দিয়ে তারা কিন্তু ভবিষ্যতের সরকারের চেহারা কীরকম হওয়া উচিত, তাদের কাছ থেকে কী ধরনের দায়বদ্ধতা, তাদের কাছ থেকে কী ধরনের রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করে, তরুণ প্রজন্ম কিন্তু সেটা জানান দিতে পারে এবং ভবিষ্যৎ যারাই আসবে তারা কিন্তু এই তরুণ প্রজন্মকে বাদ দিয়ে সে কাজটা করতে পারবে না। এবং আমার আরও যেটা ধারণা, সেটা হচ্ছে যে এই এখন রাজনৈতিক যে বাতাবরণটা, এর ফলে একটা দায়বদ্ধতা সম্পন্ন পার্লামেন্ট হওয়ার সম্ভাবনাটা আমার কাছে মনে হয় একটু উজ্জ্বল। কিন্তু আপনি এখানে যে তরুণ ভোটারদের দেখছেন, তাদের কথা ব্রেকের সময় আপনি কথা বলছিলেন, তাদের মধ্যে মানে কতটা আশাবাদ আপনি দেখতে পেয়েছেন যে না, আগামী দিন তাদের জন্য আরও উজ্জ্বল, আরও প্রতিশ্রুতিশীল, আরও পজিটিভ বাংলাদেশ, আরও মানে অগ্রগতির বাংলাদেশ, তারা কি মানে স্বপ্ন দেখছে বলে মনে হয়েছে? তারা স্বপ্ন দেখে 50-50, আমরা মাঠ পর্যায়ে পেয়েছি এই প্রশ্নটা করেছিলাম 50-50, কিন্তু এখন তাদেরকে সচেতন হতে হবে যে এই ভোটটা তাদের মধ্যে একটা আক্ষেপ বলেন, হতাশা বলেন, যেটা জুলাই স্পিরিট যেটাকে আমরা বলি, এই স্পিরিটটা কিন্তু এখন আর সেভাবে অনুরণিত হচ্ছে না মাঠ পর্যায়ে, তাতে করে সেটা তাদের একটা হতাশার কারণ। কিন্তু আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই একজন আগের প্রজন্মের মানুষ হিসাবে, যে তাদের হাতে কিন্তু এখনো ভোট একটা বিরাট অস্ত্র বা তাদের ক্ষমতা প্রদর্শনের একটা বিরাট জায়গা কিন্তু আছে। কেউ কি একটু কমেন্ট করতে চায় কিনা? জুলাই স্পিরিট ঠিক আগের মতো প্রিভেল করছে না। উনি একটা জরিপ করেছেন, সেখানে উনি পেয়েছেন এরকম। হ্যাঁ জি জি স্যার, আমি এখন বর্তমানে রাজনৈতিক দিক থেকে নিউট্রালভাবেই অবস্থান করতেছি। আমি দেখতে চাচ্ছি যে কোন রাজনৈতিক দল কি বলতে যাচ্ছে এবং আমি কোনটাকে সাপোর্ট করব, কোন দিকে ভোট দিব, এটা আমি দেখতে চাচ্ছি। কিন্তু এখানে একটা বিষয় আমি দেখতে পারতেছি, সেটা হচ্ছে যে কিছু রাজনৈতিক দল গণভোটের পক্ষে আছে, কিছু আছে বিপক্ষে। যখন আমি চুজ করবো যে অফিশিয়ালি না, অফিশিয়ালি কিন্তু সবাই গণভোটের জি সবাই পক্ষে, বাট তাদের কর্মীরা কিন্তু দেখাচ্ছে যে নাতে দেওয়া উচিত, কেউ বলছে হাতে দেওয়া উচিত। এখন আমি যখন একটা রাজনৈতিক দলকে পছন্দ করব, চুজ করব, তখন আসলে আমাকে কি দেখা উচিত, কি দেখবো যে গণভোটের পক্ষে তারা আছে নাকি নেই? ওকে, কেউ ওকে ওখানে একটু কুইক। জি স্যারের সাথে আমার কথা হচ্ছিল বিরোধীতে যে এই জুলাই স্পিরিটের বিষয়, বাট জুলাই স্পিরিটের যে অকাল মৃত্যু হয়েছে, এটার পুনরুজ্জীবন আমরা কিভাবে করব। তো পরবর্তী যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে, তারা জুলাই স্পিরিটকে পুনরুজ্জীবন দান করার জন্য কী সব পদক্ষেপ নিতে পারে, সেদিকে নজর থাকবে কিনা। আরেকটা বিষয় হচ্ছে নির্বাচন পরবর্তী সময়টা কি এই যে আমাদের যারা জুলাই বিপ্লবী, তাদের জন্য এটা অনুকূল পরিবেশ থাকবে নাকি প্রতিকূল পরিবেশ থাকবে, সেটা একটা গ্যারান্টি নেওয়া দরকার রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। ডক্টর স্বাধীন মালিক, জুলাই স্পিরিটের মধ্যে তো নানা ধরনের প্রত্যাশা জন্ম হয়েছে,
একটা প্রত্যাশা ধরেন আমরা যদি নির্বাচন কেন্দ্রিক আলোচনার মধ্যে থাকি, আপনার কি মনে হচ্ছে যে এই সংস্কৃতির দিকে তারা যাচ্ছে ইনক্রিজিংলি, যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন নিঃশর্তভাবে তারা নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার মতো অবস্থায় বর্তমান রাজনৈতিক দলগুলো আছে, এবং নির্বাচনের পরে যে জুলাই স্পিরিটের কথা যে বলা হলো, যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার ক্ষেত্রে নতুন সরকার বলেন বা নতুন রাজনৈতিক বিরোধী দল বলেন, নতুন পার্লামেন্ট বলেন বা নতুন সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেগুলো আমাদেরকে রাইট ডিরেকশন দিতে পারবে? হ্যাঁ, না, আমার মনে হয় এই নির্বাচন আপাতত যেটা দেখছি, যে নির্বাচনের ফলাফল আমার মনে হয় যে সব রাজনৈতিক দলই কম বেশি মেনে নিবে। 2-4টা জায়গায় যে কারচুপি হয়েছে বা ফল গণ্ডগোল হয়েছে ওই অভিযোগ আসবে, কিন্তু সার্বিকভাবে বোধহয় আমার ধারণা যে নির্বাচনে গ্রহণকারী দলগুলি নির্বাচনের ফলাফল মেনে নেবে। আর তারপরে যেটা বড় প্রশ্ন হলো এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, এখন গণতন্ত্র তো একদিনে নির্বাচন দিয়ে শেষ হয়ে যায় না। মানে আমাদের আমরা বোধহয় ভুল করি যে আমরা নির্বাচিত করে দিয়েছি, আমাদের ভোটারদের কাজ শেষ। কিন্তু গণতন্ত্র হলো বা দাবি দেওয়া আদায় হলো এটা চলমান প্রক্রিয়া। এরপরে নতুন সরকার আসলো, নতুন সরকারে যদি কোনো সিদ্ধান্ত নেয় যেটা আমরা মনে করি যে ভুল হয়েছে বা অগণতান্ত্রিক হয়েছে বা জুলাই চেতনার পরিপন্থী হয়েছে, তো যারা সেটা মনে করে তাদের বিপক্ষে যাচ্ছে বা কোনো প্রত্যাশার বিপক্ষে যাচ্ছে, তখন জনগণকে তার প্রতিবাদ করতে হবে। এই যে আমেরিকা এখন আইস নিয়ে ওই যে বিদেশিদের নিয়ে যে কথাগুলি হচ্ছে, প্রত্যেক দিন আমেরিকার প্রত্যেকটা শহরেই কিন্তু প্রতিবাদ হচ্ছে। কিন্তু আমরা ওইসব মানে দৈনন্দিন কাজে সরকার যদি কোনো একটা সিদ্ধান্ত নিল এবং পার পেয়ে গেল, এবং আমরা যদি প্রতিবাদ না করি, কিন্তু সব ব্যাপারে যে সবাইকে প্রতিবাদ করতে হবে সেটা বলছে না, কিন্তু প্রতিবাদের এই সংস্কৃতিতে আমাদের ধরে রাখতে হবে। অনেক দাবি দাবা করা হয়েছে, কিন্তু তার মধ্যে ধরেন এটা তো নির্বাচিত সরকার না, অতএব যদিও একটা মানে অভ্যুত্থানের ফসল, কিন্তু তাদের তো জনগণের কাছে জবাবদিহিতা নাই, তাদের তো পরের নির্বাচন তো নাই। এই জন্য তারা অনেক সহজে জনগণের দাবিকে তোয়াক্কা করেছে। কিন্তু পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে, তারা তো তাদের ওই জনগণ তাদের প্রতি আস্থা যাতে থাকে সেই ব্যবস্থা করতে আরও সচেষ্ট হবে। আর আপনি যেটা বলছেন, হ্যাঁ, এই আন্দোলনগুলির ফাঁকে বা প্রতিবাদগুলির জন্য অনেক জনদুর্ভোগ হয়েছে। এই জনদুর্ভোগ যাতে না হয়েও যদি প্রতিবাদ করা যায়, এই ব্যবস্থাটা করা কোনো কঠিন কিছু ব্যাপার না। এটা ওই শাহবাগে হয়েছে, ঢাকা শহর অচল হয়ে গেছে, আমিও 2-4 দিন কোর্টে যেতে পারি নাই, এবং সবারই অনেকে অসুবিধা হয়েছে, কিন্তু এর একটা করা তো কোনো কঠিন কোনো কাজ না। জি, জনাব হুমায়ুন মানে কবির। প্রতিবাদও হবে কিন্তু জনদুর্ভোগ হবে না। জনাব হুমায়ুন কবির, নির্বাচনকে সবাই অ্যাকচুয়ালি, আমরা যেহেতু একটা কোনো ভোটাধিকার পাই নাই, সে কারণে এই নির্বাচনকে সবাই সব সমস্যার সমাধান হিসাবে দেখছে। কিন্তু আপনি কি মনে করেন এবং নির্বাচন কতটা টেকসই আমাদের গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারবে, এবং যে আশাগুলোর কথা বলা হচ্ছে, ওনাদের যে জুলাই মানে স্পিরিটের কথা বলা হচ্ছে, সেইগুলো নির্বাচনটা কতটা সমাধান দিতে পারবে? ধন্যবাদ আবার আপনাকে। আমি ডক্টর স্বাধীন মালিকের কথা থেকেই একটু সূত্র নির্বাচনে লড়ছেন, এই মুহূর্তে একটি নির্বাচনী প্রচারে আছেন, তার সঙ্গে আমরা আসলে যুক্ত হতে পারছি না, কারণ নির্বাচনী প্রচারে উনি একটা মোনাজাতে অংশ নিচ্ছেন, সেখানে ব্যস্ত সময়। নিশ্চয়ই কাল আমরা তাকে যুক্ত করবার চেষ্টা করব। আমরা আলোচনায় ফিরি। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে, খুবই সংক্ষেপে আমরা শেষ পর্যায়ে আছি। ডক্টর স্বাধীন মালিক, একটা মানে কি বল, যে বাজারে তো অনেক আলোচনাই হয়, প্রতিদিনই নির্বাচন হচ্ছে কিনা, কি ধরনের সহিংসতা হবে এবং নির্বাচনেতে ফ্রাস্ট্রেট হয়ে যেতে পারে কিনা। এর মধ্যে আরেকটা কথা আসছে যে গণভোটের পরে এই সরকারের মেয়াদ বেড়ে যেতে পারে, যদিও আজকে প্রেস উইং থেকে বলা হচ্ছে এরকম কোনো সম্ভাবনা নাই। এই আলোচনাগুলো কিভাবে আসে? না, এইগুলি আমার সময় না জেনে না বুঝে মতামত দিতে খুব অভ্যস্ত হয়ে গেছি। তো এই জন্যই এইগুলি হচ্ছে। আমি প্রথমেই বলেছি যে নির্বাচন একটা হবে এবং মোটামুটি সুষ্ঠু নির্বাচনই হবে। 100% সুষ্ঠু হবে না ওইটা প্রত্যাশা করা উচিত না, কিন্তু তেমন কোনো বড় কোনো আশঙ্কা আর দেখছি না। আর আগামী সরকার যেটা আসবে তার জন্য যেই আসুক, এটা দেশ পরিচালনা করা কঠিন হবে, কারণ গত সরকার আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকাররা দেশের যে ক্ষতি করে দিয়ে গেছে, আর্থিক ক্ষতি করে দিয়ে গেছে, এই যে বেকারত্ব বেড়েছে, এখন আপনি তো রাতারাতি
সৃষ্টি করতে পারবেন না। তো আগামী সরকারের জন্য খুব ব্যাপারগুলি অনেক জটিল হবে। তবে আশা করি যে আমরা যদি সরকারকে চাপে রাখি এবং সরকারও যদি চিন্তা ভাবনা করে কাজ জি। করে, সমস্যার সমাধানগুলি আস্তে আস্তে হয়ে যাবে। 1 বছরে হবে না, 2 বছরে একদম। হবে না, কিন্তু সমস্যার সমাধানের রাস্তায় আমরা উঠবো। আপনি সুন্দর করে বলেছেন। একদমই সংক্ষেপে যদি বলেন যে গণভোটের রায় হ্যাঁ বা না যাই হোক না কেন, এটা নতুন কোনো সংকট তৈরি করতে পারে কিনা, হ্যাঁ হলেও কোনো সংকটের আশঙ্কা আছে কিনা, না হলে কোনো সংকটের আছে কিনা, সংবিধান বিশেষজ্ঞ হিসেবে। না হলে তো সংকট নাই, কারণ জনগণ এটা প্রত্যাখ্যান করেছে, অতএব ওইটা তো প্রশ্ন আসবে না। আর হা হলে এখানে যে 48 সংবিধানের ব্যাপারে যে 48টা কি বলবো ধারা যুক্ত করা হয়েছে, এগুলি বাস্তবায়ন সম্ভব হবে না। ওকে, তার মধ্যে হয়তো কয়েকটা বাস্তবায়ন হবে, কারণ এটা চিন্তা ভাবনা করে করা হয় নাই। অবাস্তবায়নযোগ্য আশা করলে তো এটা ফলপ্রসূ হবে না। জি, আমি ধন্যবাদ। আশা করতে পারি, আমি সরকার আমাকে বা আইন কাছে থেকে ধন্যবাদ দিই। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ হুমায়ুন কবির। একদম শেষ পর্যায়ে একই কথা আপনার কাছে, যে ভোটারদের মধ্যে আপনি কোনো দ্বিধা দেখছেন কিনা, ভোট নিয়ে কোনো সন্দেহ আছে কিনা, বা এখন যে রেটরিকগুলো চলছে সেখানে সহিংসতার যে ঝুঁকি কিংবা ল এনফোর্সিং এজেন্সিগুলোর যে সামর্থ্য, শেষ বিষয় হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনের সামর্থ্য। তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার মতো এখনও সময় আসেনি, কিন্তু সামর্থ্য নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। বেশ কিছু সিদ্ধান্ত তারা বিতর্কিত দিয়েছেন, এটা কিন্তু রাজনৈতিক অঙ্গনে তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। আপনি সংক্ষেপে যদি না, আমি সংক্ষেপে বলবো, সেটা হচ্ছে যে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে এখনো পর্যন্ত আমি কোনো বড় ধরনের প্রশ্ন দেখছি না, জি। এবং জনগণের উদ্দীপনাও আছে, একটা শঙ্কা আছে, কিন্তু আমার ধারণা শেষ বিচারে গিয়ে নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই শেষ হবে, এটুকুই আমার আশা। আর আরেকটা আপনার এই প্রশ্ন যেগুলো এসেছিল তার মধ্য থেকে যদি বলি, আপনি ডক্টর স্বাধীন মালিককেও প্রশ্নটা করলেন। আমার ধারণা যদি গণভোট হাত হয়, জি, তাহলে কিন্তু একটা লম্বা ওই যে 180 দিনের যে উইন্ডোটা রাখা আছে, সেখানেও কিন্তু ব্যাপক আলোচনা হবে, এবং সেই জায়গায় এই সংস্কারগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করবার জন্য কিন্তু প্রচুর কাজ সামনে থাকবে, এবং সেখানে কিন্তু এই তরুণ প্রজন্মের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে একটু আমার ইনসার্ট ধারণা। করি। সেটা হচ্ছে যে ধরেন এটা হাঁ হলো, কিন্তু এখানে নির্বাচিত সরকারের পক্ষে এটাকে মানে কি স্লো ডাউন করে দেওয়া বা এটাকে নন কমপ্লায়েন্সের মধ্যে নেওয়ার কি কোনো সুযোগ আছে? সুযোগ আছে, তারা পার্লামেন্ট যেহেতু ডিসাইড করবে, কিন্তু এটা একটা কনস্ট্যান্টের মধ্যে তাদের কাজ করতে হবে। জনগণ যদি ভোট দিয়ে বলে দেয়, তাহলে এটা কিন্তু তাদের জন্য এক ধরনের একটা কম্পালশন হিসাবে থাকবে, এবং তারা এটাকে অবজ্ঞা করবার খুব একটা সুযোগ থাকবে না। করতে পারেন ইচ্ছে করলে, কিন্তু তার সেটা পলিটিক্যালি হয়তো কস্টলি হবে। অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির, অনেক ধন্যবাদ ডক্টর স্বাধীন মালিক, দীর্ঘ সময় ধরে আমাদের যুক্ত হয়ে আপনাদের মূল্যবান মতামত দিয়েছেন। ধন্যবাদ। প্রথম সময় একদমই শেষ, এক লাইনে এক কথায় বলে দিন, কি প্রশ্ন? আমার প্রশ্নটা হলো, এই বর্তমান যে নির্বাচন হচ্ছে, ওকে, একটি সরকার যখন এই দেশ ছেড়ে চলে গেছে, তখন 90 দিনের মধ্যে আমাদের সংবিধানে আছে নির্বাচন হওয়ার। ওকে, সেখানে আমাদের যে এই সময়টা না, প্রায় আর 1.5 সময় দিতে বছর, পারছি না, সময় তাহলে একটি কোর্ট থেকে একটি পারমিশন নিয়ে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন যতটুকু আমরা দেশবাসী শুনেছি, এখন যদি হ্যাঁ জয়যুক্ত না হয়, তাহলে কি এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে না, বা ভবিষ্যতে সমস্যার সৃষ্টি হবে কিনা, এই প্রশ্নটি ক্লিয়ার করলে হ্যাঁ, দেশবাসীর কাছে এই প্রশ্নটি রাখলাম, আমরা জানাচ্ছি। এটার উত্তর নেব, কিন্তু আজকে আর উত্তর নিতে পারছি না আজকে। ধন্যবাদ, আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই আলোচনাটি করেছি এবং প্রতিনিয়ত আমরা এই আলোচনাটি করছি যে আমরা আসলে অতীত সংকটের আর পুনরাবৃত্তি চাই না, অতীতে আর ফিরে যেতে আমরা চাই না। আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে যেটা চাই, সবচেয়ে প্রথম যে সংস্কারটি আমরা চাই, প্রথম যে পরিবর্তনটি আমরা চাই, সেটা হচ্ছে আমাদের মানসিকতার পরিবর্তন। এই মানসিকতা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। এটা শুধু ভোট নয়, এবং সব মিলিয়ে প্রশ্নটা এটা নয় যে এই নির্বাচনে কে জিতবে, প্রশ্ন হলো গণতন্ত্র জিতবে কিনা এই নির্বাচনে। এবং চারদিকে যে শক্তি খেলা আছে এবং প্রতিশ্রুতির যে বন্যা আছে, পরীক্ষা আছে, সাধারণ মানুষের জীবনে সেটা কতটা আস্থা এবং স্বস্তি নিয়ে আসবে এই নির্বাচন, সেদিকে গভীরভাবে আমরা তাকিয়ে থাকব, এবং দেশের মানুষ সেদিকে অপেক্ষা ভরে তাকিয়ে থাকবে সেই নির্বাচনে। সেই সঙ্গে রাষ্ট্রের যে নিরাপত্তা, বৈশ্বিক যে কৌশল, অর্থনীতির যে নতুন সম্ভাবনা, নতুন দিক, এবং আমাদের কাজের নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, সব কিছুর কেন্দ্রবিন্দুতে একটাই বিষয়, আমাদের ভোটের অধিকার।
এবং 12ই ফেব্রুয়ারি আমরা যদি সেই ভোটের অধিকার প্রয়োগ করতে পারি সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে, তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতে পারবো। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ডেডলাইন বাংলাদেশ শেষ করছি। দেখা হবে আবারও আগামীকাল এই সময়। ভালো থাকবেন সবাই।